নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে যোগ বিষয়ক বিভিন্ন ভাবে যোগের উপকারিতা, যোগের ব্যবহার, যোগ কিভাবে করা উচিত এই বিষয়ে আমি বিভিন্ন ভিডিও এর আগে আপলোড করেছি। কিন্তু আমার একটি পুরনো ভিডিও ছিল প্রাণায়ামের পাঁচালী। নামটা অবাক করা, প্রাণায়ামের আবার পাঁচালী হয় নাকি? আমার চিন্তা ভাবনা থেকে এসেছিল যে লক্ষ্মীর পাঁচালী হয়, নারায়ণের পাঁচালী হয়, বিভিন্ন দেব দেবতাদের পাঁচালী হয়। পাঁচালী পড়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে তার যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলো লিপিবদ্ধ আকারে একটা বইয়ে থাকে, যে বইটা আমরা নির্দিষ্ট দিনে বা প্রতিনিয়ত পাঠ করি। ওই ধরনের বই পাঠ করার উদ্দেশ্য হচ্ছে রেগুলার যদি আমরা পাঠ করতে থাকি তাহলে আমাদের মনে সেই বইয়ের ভেতরের যে ভাব, সেই ভাবগুলো আমাদের মনে আস্তে আস্তে বসতে শুরু করে এবং আমরা সেইভাবে চলতে শুরু করি। ফলে সেই দৈবিক শক্তির অনুভব আমরা পেতে পারি। সেই চিন্তা ভাবনা থেকে এসেছিল পাঁচালী। তা আমার মনে হলো যে ইউটিউবে তো যোগ নিয়ে ভিডিও অনেক করে, আমার দর্শকরা যারা আজকে এখন দেখছেন তারা সবাই জানেন প্রাণায়াম কি, কিভাবে করতে হয়, সবাই জানেন। কিছু কিছু ক্ষেত্রে তো অনেকের চাইতে আমি কম জানি। কিন্তু প্রাণায়ামের ভিতরে না বলা কথা, যেটা অনেকে বেশি কথা মনে করেন, আবার অনেক সহৃদয় শ্রোতা বা দর্শক আছেন যারা এই ধরনের প্রোগ্রামে পছন্দ করে। কিন্তু ইউটিউবে সবসময় একটা ট্র্যাডিশন চলে আসছে, শর্টে ভিডিও, বেশি ভিউয়ার্স। কিন্তু আমার থিঙ্কিং হচ্ছে ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ বিবরণ যদি না থাকে, মানুষকে যদি আমি কিছু দিতেই না পারলাম, তাহলে ভিডিও করার আমার উদ্দেশ্য কি শুধু ভিউয়ার্স বাড়ানো? না, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে কিছু জানানো যা মানুষ জানে না। আমার থিঙ্কিং বা আমার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের আমার যে কর্মকর্তারা আছে তাদেরও প্রত্যেকের ধারণা এটা, যে আমরা যদি যে কোনো কাজ সঠিকভাবে জেনে এবং বুঝে সেই কাজটা করতে পারি, সেই কাজটা সঠিক হবে এবং তার রেজাল্ট আমরা সঠিক পেতে পারি। কিন্তু আমরা পৃথিবীতে এমন কোনো কাজ দেখাতে পারবেন না যে কাজ না জেনে না শিখে আপনি করতে পারেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই ক্রিটিক্যাল, এই অলৌকিক শরীর, এর যে পরিচালন ব্যবস্থা, যা আজও বিজ্ঞান সম্পূর্ণ উদ্ধার করতে পারেনি, যে আমাদের শরীর কিভাবে চলে। আমরা যেটুকু জানার দরকার এই শরীরকে সুস্থ রাখতে গেলে কি কি করা উচিত, সেটুকু আমরা জানি না। ফলে কিন্তু আমরা রোগগ্রস্ত হই। আমি মনে করি বা আমার ধারণা, রোগগ্রস্ত হলে সমাজে তো বহু চিকিৎসালয়, বহু ডাক্তার আছেন। পরিণতি সমাজের সেটাও আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, যে বহু চিকিৎসা করে সর্বশান্ত হয়েও আমরা রোগ থেকে মুক্তি পাচ্ছি না। কারণটা কি? কারণ হচ্ছে আমরা এই শরীর চলার বা এই যন্ত্রটা চলার সঠিক নিয়ম জানি না, বা জানলেও মানি না। কখনোই এটা হতে পারে না যে আমি এই সঠিকভাবে এই জীবন চালানোর নিয়ম মানবো অথচ আমার শরীর খারাপ হবে, হতে পারে না। ভগবান সেভাবে আমাদের শরীর ডিজাইন করেনি। আপনি ভেবে দেখেছেন যে আপনি কখনো শুনেছেন যে হার্ট ব্লক 20% বা 30%? না, আপনি শুনবেন 80%, 90%, 99%। আপনি শুনেছেন কিডনি 20% ড্যামেজ, আপনি শুনবেন কিডনি 60% ড্যামেজ, 80% ড্যামেজ। আপনি শুনেছেন যে লিভার সিরোসিস হওয়ার আগে আপনি বুঝতে পারেন যে আপনার লিভার সিরোসিস হচ্ছে। ক্যান্সার হওয়ার আগে আপনি বুঝতে পারেন ক্যান্সার হচ্ছে। কারণ শরীরের আমাদের সিস্টেম হচ্ছে এক্সট্রিম টাইম পর্যন্ত আপনাকে সুস্থ রাখার। যখন শরীরে আমাদের বিভিন্ন অর্গানস, বিভিন্ন সেল, টিস্যু, এরা যতক্ষণ 80% ড্যামেজ না হয়
60 to 80% ড্যামেজ না হয় ততক্ষণ আমাদের কোনো ফিলিংসই আসে না যে আমার ভেতরে কোনো অসুস্থতা আছে। কিন্তু শরীর ইন্ডিকেশন দেয়, আমরা সেগুলোকে চিনি না বা জানি না বলে আজকে আমরা এতটা অসুস্থ হই। এবং অসুস্থ হওয়ার পরে যখন চিকিৎসকের শরণাপন্ন হই তখন চিকিৎসক একটা কমন কথা সবাইকে বলে, ইস আর কিছুদিন আগে এলেন না তাহলে হয়তো আমি কিছু করতে পারতাম। আসলে আর কিছুদিন আগে শরীর আপনাকে সিগন্যাল দিয়েছিল, আপনি কিন্তু ইগনোর করে গেছেন বা নিজে নিজে ডাক্তারি করেছেন, তাই আপনি বুঝতে পারেননি। আমরা বলি আমাদের ভাষায় মাথার যন্ত্রণা, হাঁচি, কাশি, সর্দি, পেটের যন্ত্রণা, পাতলা পায়খানা, বমি, কনস্টিপেশন, এনি পেন, ডিসকমফর্ট, ঘুম না হওয়া, অত্যধিক ঘুম হওয়া সব হচ্ছে শরীরের লক্ষণ। প্রথম যেদিন এই লক্ষণগুলো আসতে শুরু করে আমরা যদি সেই দিনই সাবধান হতে পারতাম তাহলে কিন্তু আজকে আমার বড় বড় রোগের মুখ দেখতেই হতো না। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রতিনিয়ত এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছে। আমি আমার জ্ঞান, আমার গবেষণা বলতে পারেন, আমার লেখাপড়া বলতে পারেন, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আমাকে যারা বিশ্বাস করে আমার কাছে আসে তাদের অভিজ্ঞতা, তাদের ফিডব্যাক সব নিয়ে আমি আমার একটা নিজের ধারণা তৈরি করেছি। হতে পারে এই ধারণা সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার এই ধারণা বা আমার এই জ্ঞান আমি সবার কাছে সমানভাবে বিতরণ করার জন্য স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটার সৃষ্টি করেছি। আজকে সেই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আপনাদের অনেকের অনুরোধে প্রাণায়ামের পাঁচালীর দ্বিতীয় পর্ব, অর্থাৎ প্রথম পর্বে অনেক কিছু বলেছিলাম, দ্বিতীয় পর্বে না বলা অনেক কিছু বলবো। হয়তো ভিডিওটা একটু বড় হবে, বিরক্তিকর হবে, মনে হবে বড্ড বেশি বকবক করছি। আমার এই একটা ডেজিগনেশন আপনারাই দিয়েছেন, আমি বড্ড বেশি বকবক করি। কিন্তু আমি মনে করি যে এক লাফে উচ্চশিক্ষা অর্জন করা যায় না। উচ্চশিক্ষা অর্জন করতে গেলে ক্লাস 1 থেকে পড়ে আসতে হয়, কিন্তু উচ্চশিক্ষিতরা ক্লাস 1-এর বইটা ঘুরেও আর দেখে না, কারণ মনে করে ওটা দরকারই নেই। কিন্তু ভেবে দেখুন, প্রথমে যদি কেউ উচ্চশিক্ষার বইটা পড়ে সে কিন্তু ভয় আর শিক্ষার জগতে ঢুকবেই না। ঠিক সেরকম প্রাণায়াম একটা বিশাল সমুদ্রের মতো ব্যাপার। প্রাণায়াম কথাটা শুনতে 4 অক্ষরের একটা কথা, প্রাণায়াম, প্রাণের আয়াম, কিন্তু এটা একটা বিশাল সমুদ্র। এই সমুদ্র রূপী যে জ্ঞান, এই জ্ঞানের আমি তো 1 চামচ তুলতে পেরেছি বলেও আমার মনে হয়। তো সেই 1 চামচ জ্ঞানের যদি আমি 1 চামচ তুলে থাকতে পারি, আমি নিজেই কনফিউজড যে আমি 1 চামচ ওই সমুদ্র থেকে জ্ঞান অর্জন করতে পেরেছি। যদি 1 চামচ অর্জন করতে পারি, সেই জ্ঞানের যে ক্ষমতা আমি নিজে রিয়েলাইজ করেছি, আমি আমার পরিচিতদের উপর প্রয়োগ করে যা রেজাল্ট পেয়েছি, সেই অভিজ্ঞতা থেকে দাঁড়িয়ে আজকে আমি প্রাণায়ামের পাঁচালীর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করি। তাহলে চলুন শুরু করি। প্রাণায়ামের পাঁচালীর দ্বিতীয় পর্ব যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম ধরনের আরো ভিডিও টিপস আপনারা আগামী দিনে কিন্তু পেতেই থাকবেন। আর যারা রোজ দেখছেন, যদি মনে হয় যে স্বাস্থ্য সমৃদ্ধি আপনাদের কোনো কাজে লাগছে, তাহলে অন্তত কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রাণায়াম পাঁচালীর দ্বিতীয় পর্বে আজকে আমাকে প্রথম শুরু করতে হবে প্রাণায়াম আমরা কেন করি। আমরা সবাই জানি প্রাণায়াম করা ভালো, বাচ্চা থেকে পুরো সবাই জানি, কিন্তু দেখা গেছে প্রাণায়াম আমরা করি 2 দিন 4 দিন 7 দিন করলাম, করে কোনো তো শরীরে চেঞ্জ বুঝলাম না, আমার দ্বারা হবে না, অত ধৈর্য আমার নেই, অত সময় আমার নেই। কিন্তু প্রাণায়ামের বেসিকটা বুঝতে হবে। ঋষি-মুনিরা প্রাণায়ামটা কেন আবিষ্কার করেছিল? প্রথম কথা দেখুন, আমাদের সুস্থভাবে বাঁচতে গেলে 3টে জিনিস দরকার, আর কিচ্ছু দরকার নেই। আমার প্রকৃতির থেকে 3টে জিনিস নেই, বাকি সব অটোমেটিক চলে। আমাদের এই শরীর আমাদের হাতে নেই, সম্পূর্ণ অটোমেটিক। আপনি যতই বলুন আমি করি, কিচ্ছু আপনি করতে পারেন না। আপনার পায়খানা না পেলে পায়খানা করতে পারবেন না, প্রসাদ না পেলে প্রসাদ করতে পারবেন না, খিদে না পেলে খেতে পারবেন না।
আপনার শরীরের সিস্টেম যদি ডাইজেশন ঠিক মতো না করে লুজ মোশন আটকাতে পারবেন না। আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন যদি আসতে শুরু করে আপনি আটকাতে পারবেন না। ঘুম না আসলে ঘুমাতে পারবেন না। কোনটা আপনি পারবেন? ভেবে দেখেছেন কখনো? হ্যাঁ, আপনার হাতে 3টে ক্ষমতা আছে যেটা আপনি কন্ট্রোল করতে পারেন। 1 হচ্ছে খাওয়া, 2 হচ্ছে জল, 3 হচ্ছে শ্বাস। এই 3টে আপনার কন্ট্রোলে। বাকি পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চকোষ, সপ্ত ধাতু কোনটা আপনার কন্ট্রোলে? অটোমেটিক একটা ডিসিশন নেয়, অটোমেটিক দেখে, অটোমেটিক ডিসিশন নেয়। আপনি সেই ডিসিশনের ফলে চলেন। আপনার মনকে তারা কন্ট্রোল করে। আপনি রাগী হবেন না খিচখিচে হবেন, আপনি দয়ালু হবেন না হিংসুটে হবেন, সবকিছু তারা নির্ভর করে। আপনার কোনো ক্ষমতা নেই। অনেকেই বলে লোকটা খুব খারাপ। আমরা বলি লোকটা খারাপ না, লোকটার সিস্টেমে গন্ডগোল আছে। কারণ সিস্টেমে গন্ডগোল না থাকলে কখনো সে হিংসুটে, রাগী, হত্যাকারী এই ধরনের হতে পারে। আচ্ছা, আপনি দেখেছেন কখনো কোন তৃণভোজী প্রাণী আপনার তার কাছে গেলে আপনার মনে হিংসা আসে? সাপোজ একটা হরিণ, একটা ছাগল, একটা গরু, তাকে আপনার আদর করতে ইচ্ছে করে। কিন্তু কোন মাংসাশী প্রাণী তার কাছে গেলে আপনার মনে ওই ভালোবাসা, ওই প্রেমটা জাগে? জাগেই না। ভেবে দেখবেন একবার কথাটা। অর্থাৎ এই আমাদের টোটাল শরীরের যে সিস্টেম, এই সিস্টেম আমরা কিচ্ছু চালাই না। তাহলে এই যে খাবার, জল আর বায়ু, 3টের মধ্যে সবচেয়ে জরুরি কিন্তু বায়ু। আমি এ নিয়ে আগে ভিডিও করেছি, তবু একটু শর্টে বলে দিই এই ভিডিওতে। খাবার খেয়ে বিজ্ঞান প্রমাণ করেছে আমরা 3 থেকে 6 সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারি। জল না খেয়ে আমরা 3 থেকে 6 দিন পর্যন্ত বাঁচতে পারি। আর শ্বাস না নিয়ে 3 থেকে 6 মিনিটের বেশি বাঁচতে পারি না। তাহলে আমাদের বেঁচে থাকতে গেলে সবচেয়ে জরুরি শ্বাস। কিন্তু যেটা আমরা সবচেয়ে বেশি নেগলেক্ট করে যাই। ঋষিমুনি হিসেবে বুঝেছিলেন যে শ্বাসের এত ক্ষমতা, শ্বাসকে কন্ট্রোল করলে আয়ু বাড়ানো যায়, শ্বাসকে কন্ট্রোল করলে সুষুম্না নাড়িকে জাগৃত করা যায়, শ্বাসকে কন্ট্রোল করলে সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়া যায়। আমরা অনেকে অনেক কথা বলি। আজকে আমি না বলে পারছি না, ডক্টর এপিজে আব্দুল কালাম, দয়া করে তার জীবনীটা পড়ে দেখবেন। তিনি মুসলিম বংশোদ্ভূত, কিন্তু তার জীবনশৈলী একজন বড় হিন্দু সাধকের চাইতে কোনো অংশে কম নেই। আজ তার মস্তিষ্ক প্রসূত জ্ঞান তাকে কিন্তু মিসাইল ম্যান করে দিয়েছে। তিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মিসাইল ম্যান। আচ্ছা, তিনি তো কোনো বই পড়ে ওটা করেননি। ওনার যে টেকনোলজি, সেই টেকনোলজিতে উনি বই পড়ে বের করেননি। উনি বের করেছেন আজকে হয়তো বই লেখা হয়েছে। কোন টেকনোলজি? তাহলে ওটা এরকম আছে, মস্তিষ্ক প্রসূত জ্ঞান। সেই মস্তিষ্ক প্রসূত জ্ঞান তখনই আসবে যখন আপনার এই সিস্টেমটা, টোটাল সিস্টেমটা ঠিক থাকবে। আর টোটাল সিস্টেমটা ঠিক রাখার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে প্রাণায়াম, ধ্যান, আধুনিক ভাষায় বলা হচ্ছে মেডিটেশন। এই জায়গাটা প্রথম বুঝুন। তাহলে প্রাণায়াম কি জন্য করবো? আমরা প্রাণায়াম করব আমাদের সার্বিক স্বাস্থ্য সুস্থ রাখার জন্য এবং মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য। কারণ মস্তিষ্কই আমাদের সঠিক সময় সঠিক ডিসিশন নিতে সাহায্য করে। এরপরে বলবো যে প্রাণায়ামের অনেক প্রাণায়াম আছে। আমরা সংসারী মানুষ, আমাদের হাতে সময় কম। সত্যি কথাই, আমাদের হাতে সময় কম। কোন প্রাণায়ামটা করবো? আমরা কথায় কথায় বলি আমার ভুঁড়িটা মোটা হয়ে যাচ্ছে। কোন প্রাণায়ামটা করলে ভুঁড়ি কমে? ও, কপালভাতি, ওই পেট নাচানোর ব্যায়ামটা, এটা করলে ভুঁড়ি কমে। আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রাণায়াম ওইভাবে কোনো টার্গেট করে হয় না। প্রাণায়াম আপনি যে প্রাণায়ামের নামই করুন, সে টোটাল সিস্টেমের উপরে কাজ করে, পার্টিকুলার কোনো পয়েন্টের উপরে কাজ করে না। টোটাল সিস্টেম যখন ঠিক হয়, তখন আপনি যা যা সমস্যা বুঝছেন সব সমস্যা একসঙ্গে ঠিক হয়। পার্টিকুলার একটা সমস্যা কখনো ঠিক হয় না। আমরাও আজকে সমাজে চিকিৎসা করতে গিয়ে হোঁচট খাচ্ছি বারবার একটাই কারণে, আমরা একটা পয়েন্টকে টার্গেট করছি যে এই পয়েন্টটা রিলিফ হলে আমি সুস্থ। আমার কোনো এমনি কোনো সমস্যা নেই, আমার শুধু এই একটি সমস্যা। কিন্তু সেই একটি সমস্যা রুট কজ খুঁজতে গেলে দেখা যাবে এক ঝুড়ি সমস্যা। এটা আপনিও ভেবে নিন একবার। তাহলে এই যে এক ঝুড়ি সমস্যা কিন্তু
একটা কিছু দিয়ে হয় না। একটা শক্তি দিয়ে আমাদের দুনিয়া চলে না, একটা শক্তি দিয়ে আমাদের শরীর চলে না। আমাদের শরীর একটা শক্তি দিয়ে তৈরি নয়, আমাদের শরীর পঞ্চকোষে তৈরি, আমাদের শরীর সপ্ত ধাতুর দ্বারা চলে, আমাদের শরীর পঞ্চ ইন্দ্রিয় মিলে ডিসিশন নেয়, একা কিছু হয়। তাহলে প্রথমে এই ধারণাটা পাল্টাতে হবে আমাদের, যে আমার ওই রোগের জন্য কি প্রাণায়াম করব। প্রাণায়ামের একটা সার্বিক গঠন আছে, একটা প্রপার স্ট্রাকচার। এই প্রাণায়ামের শর্ট যদি বলতে চান তাহলে হ্যাঁ, একটা শর্ট হয়, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণায়াম হচ্ছে কপালভাতি আর অনুলোম বিলোম। এর আগে আমি বহু ভিডিওতে কথা বলি, কিন্তু যখনই কপালভাতির কথা বলি তখনই আমার সামনে বহু কমেন্টস আসে, হাই প্রেশার রোগীদের করতে নেই, কপালভাতি করলে আমার গ্যাস হয়, কপালভাতি করলে আমার পেটে ব্যথা হয়, কপালভাতি করলে আমার কোমরে ব্যথা হয়। ঠিক, আপনি ঠিক বলছেন, কপালভাতি করলে ওগুলো হয়, অবশ্যই বলা আছে কপালভাতি যাদের ওই সমস্যাগুলো আছে তারা করবেন না। কিন্তু আপনি কি জানেন আপনার যা সমস্যা সেই সমস্যাটাকে বের করতে পারে কপালভাতি? আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। আপনি শুনেছেন গ্রাজুয়েশন কমপ্লিট না করলে সমাজে শিক্ষার কোনো দাম জানেন? তাহলে গ্রাজুয়েশন কমপ্লিট করাটা ধরে নিন আপনার হাই প্রেশার কমানোর টার্গেট, যে যেদিন গ্রাজুয়েশন কমপ্লিট করবেন সেদিন আপনার হাই প্রেশার কমে যাবে। আচ্ছা, এটা যেদিন জানলেন সেদিন থেকে কি আপনি ওই ডিগ্রি কোর্সের বইগুলো নিয়ে পড়তে শুরু করবেন? পারবেন তো? ধৈর্য রাখতে পারবেন তো? ওই মোটা মোটা অত সাবজেক্ট পারবেন না, ধৈর্য রাখা সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম দিন অন্তত পক্ষে এ বি সি ডি অ আ ক খ আপনাকে শিখতে হবে। হয়ে গেছে আপনার হয়তো বয়স, আপনি বোরিং ফিল করতেই পারেন, কিন্তু আপনাকে শিখতেই হবে। কিন্তু প্রথম দিন যদি আপনি ডিগ্রি কোর্সে বই নিয়ে বসে পড়েন, আপনি হয় বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়বেন, নাহলে ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন। কপালভাতিও ঠিক তাই। কপালভাতি আপনার প্রেশারকে কন্ট্রোল করতে পারে, কপালভাতি আপনার সুগারকে কন্ট্রোল করতে পারে, কপালভাতি আপনার টোটাল সিস্টেমকে ঠিক করতে পারে। কিন্তু কপালভাতি করতে গেলে সর্বনাশ কারণ হচ্ছে যে আপনার প্রেশার বেড়ে যাবে, আপনার কোমরে ব্যথা হবে। তাহলে কি করে করতে হবে? ঠিক যেভাবে শিখেছিলেন, প্রথমে ক্লাস 1, তারপরে ক্লাস 2, তারপরে ক্লাস 3, তারপরে ক্লাস 4, দীর্ঘদিন সময় দিয়ে, অন্তত 15-20 বছর সময় দিয়ে আজকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, মাস্টার ডিগ্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভেবেছেন এভাবে কখনো? কেউ ভাবিয়েছে আপনাকে? সবাই শুনেছেন ফাঁস 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 করো, কপালভাতি করে যাবে। আমার এই ধরনের ভিডিও যখন আমি পোস্ট করি, আমাকে অনেকেই বলে, আরে বকর বকর করে যাচ্ছেন, আসল জিনিসটা দেখান। আরে কপালভাতি দেখানোর জন্য বহু চ্যানেল রয়েছে, আমারও আলাদা করে কপালভাতি দেখানো আছে। আমি আজকের প্রোগ্রামটা কপালভাতি শেখানোর জন্য শুরু করিনি, আজকের প্রোগ্রামটা অনুলোম বিলোম শেখানোর জন্য শুরু করিনি। অর্থাৎ আজকের ভিডিওতে কপালভাতি অনুলোম বিলোম শিখতে হলে আমার পুরোনো ভিডিও অথবা যে কোনো অনেক মানুষ আছে ইউটিউবে কপালভাতি দেখান, ঠিক দেখান। আমি তারা ফুল দেখান আমি একবারও বলছি, কিন্তু তারা, আমি যেগুলো বলছি তারা সেগুলো বলেন না। অর্থাৎ আপনারা যদি এগুলো না শেখেন আপনি কোনোদিন গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবেন না। অর্থাৎ আপনি ওই প্রেশার বাড়ার ভয়ে জীবনেও কোনোদিন আপনি কপালভাতি করতে পারবেন না। আর কপালভাতি না করলে প্রেশার জীবন আপনার সম্ভব ঠিক হবে না। আর আপনি জানেন দীর্ঘদিন প্রেশারের ওষুধ মেডিকেশন করতে করতে কি হচ্ছে, আপনার আদার্স আরো 4টে সিমটম আসতে শুরু করছে। আপনি দীর্ঘদিন ধীরে ধীরে কিন্তু সেই চক্রগুয়ে ঢুকে যাওয়ার মতো ঢুকে যাচ্ছেন, বেরোতে আর পারবেন না। ঠিক যেমন অভিমন্যু বেরোতে পারেনি আজকের সমাজ ব্যবস্থায়, সাধারণ মানুষ এই জন্য চক্রগুয়ে ক্রমশ ঢুকছে, বেরোতে পারছে না। কেন পারছে না? তার কারণ হচ্ছে আপনারা সঠিক পদ্ধতিই জানেন না, যে কি করলে কপালভাতি আমি একদিন এক জায়গায় বসে 1 ঘন্টা করতে পারবো, আমার প্রেশার বাড়বে না, উল্টে প্রেশার কমবে। তখনই সম্ভব যখন আপনি 20 বছর সময় দিয়ে যেমন গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন, অন্তত 20 মাস সময়টা দিন। আপনি বলছেন অত সময় কোথায় আছে, কিন্তু আজ থেকে 20 মাস যদি এখন থেকে চেষ্টা করেন, 20 মাস পরে আপনার প্রেশার কমে যাবে। আর এখন থেকে যদি 20 করেন, 20 মাস পরে আপনি কিন্তু চক্রবুয়ের আরো অতল গভীরে ঢুকে যাবেন, জানি না তখন আপনার কি কি সিমটম আসতে শুরু করবে। সমাজে ঘটছে এটা। অর্থাৎ চিকিৎসকরা তাদের কাজ যথেষ্ট চেষ্টা করছেন,
কিন্তু আমরা এই সিস্টেমকে চালানোর যে প্রপার নিয়ম মানছি না, ফলে কি হচ্ছে, আমরা শুধু ওষুধের উপর ভরসা করছি। ওষুধের উপর ভরসা করে কখন বাঁচা যায় না, আজ পর্যন্ত কেউ বাঁচেনি। আপনাকে যেগুলো লাইফস্টাইল ডিজিজ, আপনাকে লাইফস্টাইল যে ভুলগুলো করছেন সেগুলো আপনাকে শোধরাতেই হবে। আপনার যত কাজই থাক, আপনি যাই করুন, তা না হলে জীবনের আশা ত্যাগ করতে হবে। জীবনের সুস্থতার যে আমাদের আশা, সে আশাকে ত্যাগ করতে হবে। সুস্থ আশা ভরপুর থাকবে, অথচ আমি শরীর চালানোর নিয়ম মানবো না, এটা কি হতে পারে? কখনো হয় না, হতে পারে না। তাহলে নিশ্চিত বোঝাতে পারলাম যে কপালভাতি কিভাবে শুরু করা উচিত। যতক্ষণ পর্যন্ত কপালভাতি ননস্টপ এক জায়গায় বসে 15 মিনিট লাগাতার না করবেন, ততক্ষণ পর্যন্ত কপালভাতির কোনো এফেক্ট আপনি দেখতে পাবেন। দেখুন, প্রত্যেকটা ওষুধের ডোজ আছে। সাপোজ আমি বলছি, আপনাকে একটা ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়েছে, ছোট্ট একটা বলি, আপনি শুনেছেন ঘুমের ওষুধ খেলে ঘুম ভাঙতে দেরি হয়, খুব ডিপ ঘুম হয়, আপনি ভয়ে ওষুধটা অর্ধেক ভেঙে খেলেন। ডাক্তারবাবু মেপে বুঝে দিয়েছেন যে আপনার এই ডোজটাই লাগবে, আপনি ভয়ে অর্ধেক খেলেন, ঘুম হবে না। পরের দিন আরেকটু বাড়ালেন, ঘুম হবে না, কারণ শরীরের কিন্তু এই কদিনের মধ্যেই ওই মেডিসিনের অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। ওই মেডিসিনটা এরপরে যখন আপনি গোটা খাবেন তখনও কাজ হবে। দোষটা কার? ডাক্তারের। দোষটা তো আপনার, কারণ আপনি সঠিক ডোজ দেননি, তাই ঘুম হয়নি। প্রথম দিনই যদি সঠিক ডোজ দিতেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট পেতেন। ঠিক সেরকম অনুলোম বিলোম প্রাণায়ামের একটা ডোজ আছে। সেক্ষেত্রে শাস্ত্র যদি দেখেন, শাস্ত্রে বলা আছে মিনিমাম ননস্টপ 5 মিনিট যদি করতে পারেন, তাতে আপনি সামান্য অনুভব করবেন যে কিছু শরীরে হলো, কিন্তু দেখতে কিছু পাবেন না, কোনো চেঞ্জ দেখতে কিচ্ছু পাবেন না, কোনো চেঞ্জ হবে। হ্যাঁ, একটা বেটার ফিলিংস আছে। যদি 15 মিনিট করেন, আপনি যেসব পুরনো রোগগুলোতে গ্রস্ত আছেন সেই রোগগুলো সেখানে ব্রেক লেগে যাবে, অর্থাৎ দেয়াল খাড়া হয়ে গেল, সেখান থেকে আপনি আর ডিটোরেশন আটকে যাবে। যদি লাগাতার 15 মিনিট করতে পারেন, ডিটোরেশন আটকে যাবে, কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। পরিষ্কার বলছি, শুনে নিন, আপনারা মিলিয়ে নেবেন, আমি যেটা বলছি সেটা মিলিয়ে নেন। এইবার আপনাকে যদি ওই ডিটোরেশন আটকানো হয়েছে, এবার যদি রোগ থেকে নিজেকে বেরোতে হয়, তাহলে আরো শক্তি লাগাতে হবে। মিনিমাম আধ ঘন্টা, মিনিমাম 30 মিনিট যদি এক জায়গায় বসে আপনি কপালভাতি করতে পারেন, তাহলে প্রকৃত আপনার শরীর ডিটক্স হবে। রোগশালা অধুরা আছে, দাঁড়ান, এখনো শেষ হয়নি। প্রাণায়ামের কিছুই বলিনি আমি এখন। কপালভাতি প্রাণায়াম এর আগেও বলেছি, আবার আজকে বলছি, কপালভাতি প্রাণায়াম কিন্তু শর্টকর্মের একটা কর্ম। এটা কিন্তু প্রাণায়াম নয়, পরবর্তী ক্ষেত্রে এটাকে প্রাণায়াম তকমা দেওয়া হয়েছে। শাস্ত্রে কিন্তু এটা বলা আছে শর্টকর্মের পঞ্চম কর্ম হচ্ছে কপালভাতি কর্ম। কপালভাতি কর্মের কাজ হচ্ছে শরীরকে ডিটক্স করা। অর্থাৎ যে কোনো পৃথিবীতে কোনো কাজ করার আগে আপনি নিজেই বলুন, আপনি পরিষ্কার না করে সিজা কাজটা করেন না। সে আপনার বাড়ির পূজা পার্বণ হোক, রান্নাঘরে রান্না করা শুরু করা হোক, আপনার অফিসের টেবিল বলুন, আপনার জামা কাপড় বলুন, আপনার ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হওয়ার থেকে শুরু করে সবকিছু সবার প্রথম আগে পরিষ্কার করা। শাস্ত্রে আরেকটা কথা বলা আছে, আগে দিতে শিখুন, পরে পাবেন। ঠিক সেরকম কপালভাতি হচ্ছে শরীরের রেচক প্রাণায়াম। শরীর থেকে ময়লা, মস্তিষ্কের ময়লা, আমাদের লাঙের ময়লা, বা এক কথায় টক্সিন যাকে বলে, বা রক্তের টক্সিন বের করতে সাহায্য করে। অতএব আমি এতক্ষণ বললাম যে 15 মিনিট, 8 ঘন্টা, আপনি ভাবছেন 8 ঘন্টা কপালভাতি করলে আমার সব ঠিক হবে না। শুধু 8 ঘন্টা কপালভাতি করলে সর্বনাশ হবে। আমি বলছি কি হবে, আপনি ক্রমশ ক্ষয় রোগে পড়বেন। কারণ হচ্ছে যেহেতু কপালভাতি রেচক প্রাণায়াম, আপনার শরীরে পুষ্টির ঘাটতি হবে, আপনার শরীরে ক্রমশ ক্ষয় হবে। তার কি কপালভাতি প্রাণায়াম খারাপ? না, আমি কিন্তু বলেছি সবচেয়ে শক্তিমান প্রাণায়াম হচ্ছে কপালভাতি। আপনি বলবেন কি বলছেন, একবার বলছেন যে কপালভাতি সবচেয়ে শক্তিমান, আবার একবার বলছেন কপালভাতি প্রাণায়াম 8 ঘন্টা করলে আমার অপুষ্টি হবে, আমি ধ্বংস হব। এই জন্যই তো প্রাণায়ামের বেসিক ফান্ডাটা বোঝা দরকার। অলরেডি এর মধ্যে ভাবছেন পালিয়ে যাবেন, বিরক্ত লাগছে, তাই না? না, শেষ পর্যন্ত শুনে যান। এই যে কপালভাতি প্রাণায়াম, রেচক প্রাণায়াম হওয়ার ফলে আমাদের শরীরের যে রেচন হলো, রেচন ক্রিয়া
চললো এতক্ষণ, শ্বাসের মাধ্যম দিয়ে শরীরে প্রচুর টক্সিন বেরোলো, মন হালকা হলো, শরীর হালকা হলো। ফলে কি হলো, আমাদের শরীরে কিছু খালি স্থান তৈরি হলো। যতক্ষণ পর্যন্ত খালি স্থান তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত সেই জায়গায় আপনি কিছু ভরতে পারবেন না। এবার আপনাকে অবশ্যই করতে হবে পূরক প্রাণায়াম, ঘাটতি মেটানো। যতক্ষণ আপনি ঘাটতি না মেটাবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই কপালভাতির কোনো রেজাল্ট পাবেন। এবার যদি কপালভাতি 8 ঘন্টা করেন, কেন আপনি নিশ্চয় এতক্ষণ বুঝতে পেরেছেন যে আমি রোগকে ব্রেক লাগাতে গেলে 15 মিনিট করলে ব্রেক লাগবে, কিন্তু 8 ঘন্টা যদি কন্টিনিউ করি তাহলে আমি রিভার্স, অর্থাৎ আবার আজ থেকে 20 বছর পিছনে শরীরকে নিয়ে যেতে পারি, যেটা আমি নিজের উপরে নিজে প্রয়োগ করে দেখেছি। আজ আমার প্রায় 61 বছর বয়স। আমি নিজেকে খুব বেশি হলে 20 থেকে 30 বছরের যুবক মনে করি। আমার সেরকম অ্যাক্টিভিটি, সেরকম মানসিকতা, সেরকম ফিলিংস, আমার শরীরের এনার্জি লেভেল, আমি নিজেকে সেই জায়গায় নিয়ে গেছি। এটা নিয়ে যাওয়ার পিছনে আমার লাইফস্টাইল, আমার খাওয়া দাওয়া, আমার শরীর চর্চা, আমার যোগ প্রাণায়াম, এগুলো আমাকে সাহায্য করেছে। আমি দেখেছি, হ্যাঁ, লোকে বলে 60 বছরের বুড়ো, লোকে বলে ঝিমিয়ে যায়, আমি তো কই ঝিমাইনি। তাহলে এই যে 8 ঘন্টা কপালভাতি প্রাণায়াম করার ফলে বড় রোগ থেকে নিজেকে রিভার্স করলাম। এবার আমাকে পূরক প্রাণায়াম অন্তত 8 ঘন্টা করলে তার চেয়ে ব্যালেন্স করার জন্য অন্তত 40 মিনিট বা 45 মিনিট অনুলোম বিলোম প্রাণায়াম করার দরকার। তবে গিয়ে আপনি অন্য কপালভাতি 8 ঘন্টা করে যে লাভটা হয়েছিল সেই লাভটা পাবেন। আয়ুর্বেদে এক জায়গায় বলা আছে, সর্বেশানাম রোগানাম নিদানাম কুপিতামলা, অর্থাৎ যত রকম রোগ আপনি শুনেছেন বা জানেন, সমস্ত রোগের মূল কারণ হচ্ছে কুপিত মল শরীরে জমা হওয়া। আমরা যদি তার নিদান বের করতে পারি, অর্থাৎ সেই কুপিত মল যদি শরীর থেকে বের করে দিতে পারি, তাহলে আমরা প্রত্যেকে সুস্থ হতে পারি, রোগ যাই হোক। তাহলে কপালভাতি আর অনুলোম বিলোম একা, এই দুটি প্রাণায়াম যদি আপনি ব্যালেন্স করে করতে পারেন তবেই পাবেন। কিন্তু এই ব্যালেন্স করে করতে গেলে আপনাকে অন্তত পক্ষে 6 মাস থেকে 1 বছর এর পিছনে লেগে থাকতে হবে। প্রথম দিনই 8 ঘন্টা কপালভাতি করলে আপনি শুয়ে পড়বেন, উঠতে পারবেন না, হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু অনেকেই বলে এড়িয়ে যাওয়ার জন্য কপালভাতি করলে প্রচুর লাভ, যোগ বিশেষজ্ঞের সাহায্য নেবেন। আরে বাবা, আপনি নিজে ভাবছে শ্বাস নিচ্ছেন, আপনি শ্বাস ছাড়ছেন। আপনি যখন বাস ধরতে আপনার হাই প্রেশার আছে, আপনি রেগুলার ওষুধ খান, কিন্তু এমার্জেন্সি বাস ধরার জন্য যখন দৌড়ান বা এমার্জেন্সি বাড়িতে যখন কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, আপনার তখনও প্রেশার বাড়ে, ওষুধ খাওয়া সত্ত্বেও বাড়ে। তো কপালভাতির প্রথম দিন হয়তো দেখা যাবে 1 মিনিট ঘড়ি ধরে আপনি 60টা স্ট্রোক দিয়েছেন। হ্যাঁ, প্রেশার বাড়তেই পারে, না বাড়ার কিচ্ছু নেই, কিন্তু আপনি এইরকম কাজ সারাদিনে অনেক। তবে আজকে যদি 60টা স্ট্রোক দিয়ে আপনি মেপে দেখেন যে প্রেশার বেড়েছে, টেনশন করার কি আছে, ভয় পাচ্ছেন কেন? আমি তো বলিনি আজকেই 30 মিনিট করুন, আজকে 60টা স্ট্রোক দিন, কালকে 62টা স্ট্রোক দিন, পরশুদিন 68টা স্ট্রোক দিন। এইভাবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিদিন ধীরে ধীরে বাড়ুন। দেখবেন 6 মাস পর আপনি 8 ঘন্টা এক জায়গায় বসে করতে পারছেন, তাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না, আপনার প্রেশার নিয়ে টেনশন করতে হচ্ছে। কেন প্রেশার নিয়ে ভয় পাচ্ছেন? আপনি ওষুধ খেয়ে প্রেশারটাকে মেনটেন করে রেখেছেন, কিন্তু প্রেশার যে বাড়ছে কেন? কালকে ওষুধ না খেলে প্রেশার বেড়ে যাবে। সেই জায়গা থেকে আপনি কাজ করেছেন, আপনার লাইফস্টাইলে চেঞ্জ করেছেন, আপনার শরীরকে ডিটক্স করেছেন। ব্লাড ভেসেলের ব্লকেজ আসছে বলে হার্টের পাম্পের প্রেশার লাগছে, আপনি ওষুধ দিয়ে প্রেশার থেকে কমিয়ে রেখেছেন, কারণ ক্যাপিলারি যাতে ফেটে না যায়। ঠিক আছে, আপনি তার থেকে বেঁচেছেন, ডাক্তারবাবু আপনাকে প্রাণ বাঁচিয়ে রেখেছে, কিন্তু রোগ মুক্তি কি পারছে না। রোগ মুক্তি আপনি যদি চান তবেই সম্ভব, কিন্তু আপনি ভুল মানে করছেন যে কপালভাতি করলে প্রেশার বেড়ে যাবে, অর্থাৎ কপালভাতি আমার জন্য নয়। আমি বলবো হ্যাঁ, আপনার জন্যই কপালভাতি। কারণ আপনি যখন খেতে বসেন, আপনার হাই প্রেশার আছে, আপনি যখন খেতে বসেন তখন আপনার প্রেশার বাড়ে, জানেন কি? ওই খাওয়াটা তো ছাড়েন না। আপনি যখন পায়খানায় যান তখন আপনার প্রেশার বাড়ে, চেক করে দেখবেন। আমি এত বড় চ্যালেঞ্জ করে কথা বলছি, চেক করে দেখবেন। কই আপনি পায়খানায় যাওয়া তো বন্ধ করেন না,
ও কপালভাতি করলেই প্রেশার বেড়ে যায় বলে কপালভাতি করা বন্ধ কেন বলুন তো? কারণ কপালভাতিতে আপনার পজিটিভ এফেক্ট দিতে পারে, তাই আপনি পজিটিভ এফেক্ট হয়তো চানই না, এই জন্য আপনি কপালভাতিকে এত ভয় পাচ্ছেন। কপালভাতি যাওয়া বা করলেন, শুনলেন কপালভাতিতে প্রেশার কন্ট্রোল হয়, কপালভাতিতে সুগার কন্ট্রোল হয়, কপালভাতিতে টোটাল মেটাবলিজম ঠিক হয়, কপালভাতিতে ইমিউনিটি বাড়ে, কপালভাতিতে সবকিছু বুদ্ধি দীপ্ত হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, শ্বসন নালী জাগৃত হয়। কপালভাতিতে কি হয়? কিন্তু কপালভাতি প্রপার ওয়েতে না করে আপনি যদি ঘাড় জোর দেখান তাহলে ক্ষতি হবে। তার প্রপার ওয়েতে করতে গেলে আপনাকে মিনিটে 60টা স্ট্রোক, সেকেন্ডে একটা স্ট্রোকের বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি 3 বছর 4 বছর 5 বছর অভ্যাস করছেন, আপনি সেকেন্ডে 70টা 80টা স্ট্রোক দিচ্ছেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে আপনার জন্য 70-80টা স্ট্রোক ঠিক আছে। আমি 75-80টা স্ট্রোক দিতে পারি, কোনো অসুবিধা হয় না, ফিলিংস নেই, আমার কোনো ফিলিংস হয়। আমি এক জায়গায় বসে একদিন তো আধ ঘন্টা 40 মিনিট 45 মিনিট হয়ে যায়, আমি নিজেই টের পাই না কখন 45 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, তখন একটা চাপ বেড়ে যায়, আমার সময়টা বেশি লেগে যায়। 45 মিনিট হলে কিন্তু 1 ঘন্টা আমাকে অনুলোম বিলোম করতে হয়। কিন্তু আমি যদি 1 ঘন্টা অনুলোম বিলোম না করে উঠে পড়ি তাহলে আমার শরীরে কিন্তু ঘাটতি হবে এবং আমার তার জন্য আমি বড় রোগে পড়বো। কারণ এই ঘরটা পরিষ্কার করলে চকচক করবে। আমি যদি রোজ ঘরটাকে ঝামা দিয়ে ঘষতে শুরু করি চকচক করার জন্য, কিন্তু তার উপর যদি প্রলেপটা না লাগাই তাহলে একসময় মেঝেটা উঠে চলে যাবে। এটা বুঝে নিন। তবে প্রাণায়ামের পাঁচালিতে আজকে আমি শুধু এই দুটো ব্যাপার নিয়ে বললাম যে কপালভাতি আর অনুলোম বিলোমের ব্যালেন্সটা কিভাবে করার দরকার। যদি মনে করেন যে আপনাদের অনেকের মনের প্রশ্ন, যেটা আপনি একজন আমাকে রিসেন্টলি কমেন্টস করেছিলেন, কপালভাতি করলেই পেট ফুলে যায়, দোষটা কপালভাতির? পেট ফুলে যাচ্ছে, দোষটা আপনার সিস্টেমে গন্ডগোল আছে, তাই পেট ফুলে যাচ্ছে, হতে পারে। আমি বলছি না যে আপনার কষ্টটা ভুল, কিন্তু আপনাকে প্রপার ওয়েতে প্রপার গাইডেন্সে আপনাকে খুঁজে বের করতে হবে পেটটা ফুলছে কেন, পেটে গ্যাস অ্যাসিডিটি হচ্ছে কেন, আপনার কি পিত্তের আধিক্য আছে? তাহলে সেটা না দেখে আপনি বলছেন কপালভাতির দোষ, কপালভাতি আমার জন্য নয়। অনেকে বলছেন আমি জানি প্রাণায়াম 5 মিনিটে বেশি করতে নেই। আপনি ভাবুন, আপনি হাঁড়িতে চাল দিয়ে উনুনে বসিয়েছেন, শুনেছেন জলটা ফুটলেই ভাত হয়, যে জলটা ফুটে উঠলো হাঁড়িটা আপনি উনুন করে দেবেন? তাহলে আপনার শিক্ষাটা ভুল। কারণ আপনি জলটা ফুটলে ভাত হয় এটা শুনেছেন, কিন্তু কতক্ষণ ফোটা উচিত, ভাতটা টিপে দেখতে হয়, সেটা আপনি পুরোটা শুনেন। তা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কপালভাতি করলে প্রেশার বাড়ে। কতক্ষণ করবেন? যতক্ষণ ভাতটা সেদ্ধ না হচ্ছে টিপে দেখতে হবে, ততক্ষণ করলে তবে গিয়ে প্রেশার কমবে। কিন্তু সেই শক্তিটা কখন আনবেন? আপনি যখন অভ্যাস করে 2 বছর 3 বছর সময় লাগিয়ে আপনার শরীরের ক্ষমতা, আপনার টলারেন্স, সেগুলো আপনি যদি বিচার করে আপনি ধীরে 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 প্রতিদিন এক তীর করে বাড়বেন। 6 মাস পরে আপনি দেখবেন কখন 15 মিনিট 20 মিনিট ক্রস করে গেছেন আপনি নিজেই জানেন। তখন কি আপনি বলবেন যে কপালভাতি করলে প্রেশার বাড়ে? তাহলে প্রেশার যদি বাড়তই তাহলে 20 মিনিট করে এই 6 মাস আপনি এখন 20 মিনিট করে রোজ করছেন কি করে? ব্যাপারটা কি হয়? দেখুন, আমরা খাবার খাই, খাবার খেলে শরীর চলে, সেই খাবার বেশি খেয়ে ফেলুন, আপনি খাবার মৃত্যুর কারণ আপনি জানেন যে খাবার বেশি খেয়ে ফেললে হজম করতে পারেন, পেট ফুলে গ্যাসে মরে। তাহলে আপনি খাবার খান না। খাবার খাওয়ার সময় সবসময় মাথায় রাখেন যে আমাকে লিমিটেড খেতে হবে বা এর বেশি খাওয়া চলবে না। কপালভাতি এক্স্যাক্টলি সেম। কপালভাতি বেহিসাবি করলে মৃত্যু পর্যন্ত হতে পারে, আবার কপালভাতি আপনাকে বাঁচিয়ে রাখতে। এবার আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন সেটা একান্তই আপনার হাতে। ওই যে বললাম, আমি এর আগে বলেছি, আমরা না শিখে অর্ধেক শুনে আমরা মনে করি ভাত ফুটলেই জলটা ফুটে গেলেই ভাত হয়ে যায়। যারা এই ধরনের কমেন্টস করছেন আমি তাদের মনে কোনো কষ্ট না দিয়ে তাদেরকে ক্ষমা চেয়ে বলছি যে আপনারা আজকের ভিডিওটা একটু বারবার শুনুন। আমি কিন্তু বলিনি আপনি আজকেই কপালভাতি করুন, আজকে কপালভাতি করলে কালকে আপনার প্রেশার নরমাল হয়ে যাবে। কখনো কেউ এটা করতে পারে না। ন্যাচারাল প্রসেস অত সহজে হয় না। আপনাকে
প্রতিদিন প্রতিনিয়ত তিলে 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 অভ্যাস করে করে সইয়ে সইয়ে আপনারকে নিয়ে যেতে হবে। তার জন্য দীর্ঘমেয়াদী সময় লাগবে, সঠিক শিক্ষা লাগবে, আপনার ধৈর্য লাগবে এবং বিশ্বাস লাগবে, কারণ এটা প্রাণের আয়াম। বুঝতে পারলাম প্রাণের আয়াম কি জিনিস? আমি আগের অনেক ভিডিওতে বলেছি, আয়াম কিচ্ছু না, বিস্তার ঘটনা। অর্থাৎ সবাইতেই বিস্তার, সময়ের বিস্তার, টাইমিং এর বিস্তার, ফ্রিকোয়েন্সিতে বিস্তার, সবাই বিস্তার চাই। প্রাণ তো স্বাস্থ্য আমরা সবাই গ্রহণ করি, প্রাণ ছাড়া আমরা কেউ বাঁচি না, কিন্তু প্রাণটা আমরা এইটুকু নিচ্ছি মিনিটে 12 থেকে 16 বার পর্যন্ত। সেই প্রাণটাকে আমরা যদি ছোট করে নিয়ে আসতে, লং টাইম প্রসেস করে যদি ছোট করে নিয়ে আসতে পারি, ছোট মানে মিনিটে হয়তো দেখা যাচ্ছে কেউ 10 বার নিচ্ছে, কেউ 7 বার নিচ্ছে, কেউ 4 বার নিচ্ছে, আমি মিনিটে 1 বার নিতে পারি যখন প্রাণায়াম করি। সারাদিনই মনে করে চেষ্টা করি অন্তত 12-16 যেন না হয়, 10 বারের মধ্যে থাকা, কিচ্ছু নেই। এক্ষেত্রেও শাস্ত্রে বলছে, লিখিত অবস্থায় নেই কিন্তু লোকমুখে এটা প্রবাদ আছে একটা, এটা আমি বিশ্বাস করি যে হ্যাঁ এটা সত্যি। তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছেন ভগবান আপনাকে লিখেই পাঠিয়েছেন আপনি কতগুলো শ্বাস নেবেন। এটা আপনি নিজের সঞ্চয় ধন মনে করে যদি আপনি লং টাইম লং ব্রিদিং করেন, আপনার আয়ু বাড়বে, সুস্থতা বাড়বে। তাহলে প্রাণায়াম করলেই হলো না, অনুলোম বিলোম করার সময় আপনাকে লং টাইম ব্রিদিং ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে শ্বাসকে টেনে কতটা লম্বা করা যায়। দীর্ঘদিন অনুলোম বিলোম ব্যবহার করার পর, অনুলোম বিলোম করার পর যখন অভ্যাস হয়ে যাবে, অনুলোম বিলোমের সঙ্গে কুম্ভক জুড়তে হবে। কুম্ভক জুড়লে অনুলোম বিলোমের আসল কাজ হবে। আমরা তো অর্ধেকে জানি না, অর্ধেকে পাগলের মতো জানি কপালভাতি প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম। আপনি কি জানেন অনুলোম বিলোম প্রাণায়াম নয়? যেমন কপালভাতি প্রাণায়াম নয়, কপালভাতি সৎকর্মের একটা কর্ম, কপালভাতি কর্ম। ঠিক সেরকম অনুলোম বিলোম নারী শুদ্ধির একটা প্রক্রিয়া, নারী শুদ্ধি একটা ক্রিটিক্যাল প্রসেস। তার মধ্যে সেফ একটা জায়গা ছিল যেটা হচ্ছে অনুলোম বিলোম, সেটাকে কেটে বের করে নিয়ে এসে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে অনুলোম বিলোমকে প্রতিষ্ঠিত করা হয়েছে। অনুলোম বিলোমের প্রচুর ক্ষমতা, কিন্তু অনুলোম বিলোমের চাইতে আরো বেশি ক্ষমতা নারী শুদ্ধি। তাহলে নারী শুদ্ধি কি প্রতিদিন করবেন না? অনুলোম বিলোম অন্তত পক্ষে লং ব্রিদিং করে যখন আপনি দেখবেন যে ঘড়ি ধরে আপনি একটা সার্কেল কমপ্লিট করতে 1 মিনিট বা তার বেশি সময় লেগে যাচ্ছে, মানে একবার শ্বাস নিলেন, কিছুক্ষণের জন্য হোল্ড করলেন, আবার ছাড়লেন, আবার কিছুক্ষণ বাইরে এক্সেল করে হোল্ড করলেন, মানে বাহ্যকুম্ভক। তাহলে ইনহেল অন্তকুম্ভক, এক্সেল বাহ্যকুম্ভক, এই যে একটা সার্কেল, এই সার্কেল কমপ্লিট করতে যদি 1 মিনিট বা তার বেশি সময় লাগে, তখন জানবেন যে আপনি প্রপার ওয়েতে নারী শুদ্ধির মানে অধিকারী হলেন। এইবার নারী শুদ্ধি যদি আপনি রেগুলার করতে শুরু করেন, কপালভাতিতে এবং অনুলোম বিলোমে টোটালে যা কাজ পাওয়া যায়, এক নারী শুদ্ধিতে তার চেয়ে বেশি কাজ পাওয়া যায়। কিন্তু আমরা পুরো না জেনে, পুরো না বুঝে প্রথম দিন নারী শুদ্ধি করতে শুরু করে দিই, ব্যাস উল্টো রিয়াকশন হতে শুরু করে, আমরা দোষ দিই প্রাণায়ামের। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, একটা খুব সুস্বাদু ব্যঞ্জন মানে তরকারি রান্না করতে গেলে আমরা হয়তো উদাহরণ দেওয়ার জন্য বলছি আলু পটলের তরকারি। আচ্ছা, শুধু আলু পটলের তরকারির মধ্যে কি আলু আর পটলই থাকে, আর কিছু থাকে না? তার মধ্যে কত রকম ইনগ্রেডিয়েন্টস থাকে, জল থাকে, লবণ থাকে, হলুদ থাকে, তেল থাকে, কড়াই থাকে, খুন্তি থাকে, গ্যাস থাকে, জায়গা লাগে, একজন রাঁধুনি লাগে, তার চোখ থাকা প্রয়োজন। সূর্যালোক না থাকলে সে দেখতে পাবে না, হয় আলো না লাইট ঘরে দরকার আছে। এরকম অনেক কিছু ব্যাপার লাগে। প্লাস পটল আনার জন্য একটা লোক লাগে, বাজারে যাওয়ার লোক লাগে। এরকম হিসাব যদি করেন না, ছোট্ট আলু পটলের তরকারি, তা আপনি এই কপালভাতিটা হচ্ছে আলু পটলের তরকারির মতো। আপনি আলু পটলের তরকারি ভাববেন না, আপনি ভাবুন এর পিছনে কতটা আছে, কতটা পরিধির, কতটা বিশাল বিস্তারের মধ্যে। যেদিন এইটা বুঝতে পারবেন, সেদিন আপনার কপালভাতি থেকে ভয় চলে যাবে এবং ধীরে 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 কপালভাতি অভ্যাস করুন। কপালভাতি আর অনুলোম বিলোম এই দুটি প্রাণায়াম, বাকি আমি আছে, তবে প্রত্যেকের উপকারিতা আছে এক একটা জায়গায়, এক একটা রোগের জন্য। কিন্তু সমস্ত
রোগকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে কপালভাতি অনুলোম বিলোম প্রাণায়াম। এরা দুজনাই, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, দুজনের মধ্যে একটা সুন্দর বন্ডিং আছে। কপালভাতির সঙ্গে অনুলোম বিলোমের ব্যালেন্স চাই, এবং আগে কপালভাতি করতে হবে, পরে অনুলোম বিলোম করতে হবে, মাস্ট। কারণ আগে খালি করুন, পরে ভর্তি করুন। খালি করে চলে গেলেন, লাভ হবে না। আবার কপালভাতি না করে আপনি অনুলোম বিলোম করলেন, ভেতরে জায়গা খালি নেই, আপনার সময়টা লস হয়ে গেল। বোঝার চেষ্টা করুন। এইভাবে বুঝে যদি কপালভাতি অনুলোম বিলোম ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অলৌকিক ক্ষমতা আছে প্রাণায়ামের মধ্যে, যেটা আপনি রিয়েলাইজ করতে পারেন। আজকে এই পর্যন্তই বললাম, অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা, খুবই বিরক্ত করলাম, হয়তো জীবনের অনেকটা সময় চলে গেল। কিন্তু ভিডিওটা যদি বারবার দেখেন না, জীবনের 10 গুণ সময় ফেরত পাবেন, এটা আমার বিশ্বাস।